নমস্কার, আমি পৃথ্বীরাজ চক্রবর্তী, বাতায়ন ডিজিটালে। আমাদের একটি নবপ্রয়াস, যেটা হচ্ছে মত বিনিময়। আপনারা বিগত পর্বে দেখেছেন আমরা ভিন্ন ভিন্ন শিক্ষকদের সাথে মত বিনিময় করছি আগামী শিক্ষক দিবস উপলক্ষে। ইতিমধ্যে আমরা এসে পৌঁছলাম সরস্বতী বিদ্যানিকেতন কালাইনে। আমরা প্রচেষ্টা করছি এই স্কুলের যিনি প্রধান শিক্ষক রয়েছেন ওনার সাথে মত বিনিময় করব, এবং সেই যে ছাত্র এবং শিক্ষকের মধ্যে যে সম্পর্ক অতীতে ছিল আর বর্তমানে যে সম্পর্ক দেখা যাচ্ছে, সেই বিষয়বস্তু নিয়ে আজকে আবারও আলোচনা করব। যিনি প্রধান শিক্ষক রয়েছেন দেবাশিস পাল। আমরা দেবাশিস পাল মহাশয়ের সাথে মত বিনিময় করতে ওনারই স্কুলে আজ আমরা অতিথি হয়ে উপস্থিত হলাম। চলুন। নমস্কার স্যার। নমস্কার। আমাদের বাতায়ন ডিজিটালে আপনাকে স্বাগত। তো স্যার, আজকে আপনার সম্মুখীন হওয়া যেটা উদ্দেশ্য হচ্ছে, আমরা একটা নতুন প্রয়াস নিয়েছি, যেটা হচ্ছে মত বিনিময়। এই মত বিনিময়ে আমরা চেষ্টা করছি কয়েকজন শিক্ষকের সাথে মত বিনিময় করব, যেহেতু 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস আসন্ন। সেই সুবাদে আজ আপনার সম্মুখীন হওয়া। আমরা শিক্ষকের কিছু মনের কথা তুলে ধরতে চাই আমাদের এই মত বিনিময় অনুষ্ঠানের মাধ্যম দিয়ে, যেটা হচ্ছে আজকের দিনে যে ছাত্র এবং শিক্ষকের মধ্যে যে সম্পর্ক দেখা যাচ্ছে, আর আপনি যদি আপনার যে ছাত্র জীবন ছিল সেই সময় ছাত্র এবং শিক্ষকের মধ্যে যদি সম্পর্কটা দেখা যায়, আজকের দিনের তুলনায় একটা অনেক তফাৎ। সেই যে তফাৎ দেখা যাচ্ছে, এটার কারণ কি ইত্যাদি নানা কথা নিয়ে আজ আপনার সম্মুখীন হওয়া। তো এই অনুষ্ঠান পর্ব শুরুর পূর্বেই আপনাকে আমাদের এই মত বিনিময় অনুষ্ঠানে আবারও স্বাগতম জানাই স্যার, এবং একজন শিক্ষক হিসাবেও আমার নমস্কার, শ্রদ্ধাপূর্ণ। স্যার, আমরা আমাদের চ্যানেলে যখন কোনো অতিথি নতুন থাকেন, তো আমরা একটা জিনিস জানার চেষ্টা করি, যেটা হচ্ছে ওনার ব্যাকগ্রাউন্ড নিয়ে। প্রথমত, যেহেতু নতুন হিসাবে, তো সেই সুবাদে আপনার যদি স্কুলিং এবং ফ্যামিলিয়ার ব্যাকগ্রাউন্ড যদি একটু তুলে ধরেন আমাদের সামনে, তো আমরা জানতে পারবো। তো প্রথমেই আপনাকেও নমস্কার। আপনার বাতায়ন ডিজিটালে আমাদের বিদ্যালয়ে আসার জন্য বিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকেও আপনাকে বিশেষ ধন্যবাদ। আমার নাম দেবাশিস পাল। আমার বাসা আর কাটিগড়ার সিদ্ধেশ্বর গ্রামে। আমার পড়াশোনা কাটিগড়া একটা এলপি স্কুল আছে, সরকারি এলপি স্কুল, ওখান থেকেই পড়াশোনা করেছি। তারপর সিদ্ধেশ্বর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে আর মেট্রিক পাস করেছি, হায়ার সেকেন্ডারি পাস করেছি। তারপর বদরপুর নবীনচন্দ্র কলেজ থেকে গ্র্যাজুয়েশন, আর শিলচরের কাছার কলেজ সেন্টার ছিল কেকেএনডি থেকে আমি আর পলিটিক্যাল সায়েন্সে এমএ করেছি। আর ডিএলএড করেছিলাম ওইটা এনআইএস থেকে, ডিএলএডও আমাদের হয়েছে। আর ফ্যামিলিয়ার ব্যাকগ্রাউন্ড বলতে, আমার ঠাকুরদা একজন কৃতি শিক্ষক ছিলেন, ওনার নাম ছিল স্বর্গীয় সদয় কুমার পাল। তখনকার সময়ে আর কাটিগড়া অখণ্ড কাটিগড়া ছিল, কাটিগড়া গুমরা জলপুর নিয়ে পুরো একটা সেন্টার ছিল। ওই সেন্টারের তখনকার দিনে উনি সেন্টার সেক্রেটারি ছিলেন। আর আমার বাবাও বর্তমানে অসুস্থ, ওনার নাম শ্রী সরোজ কুমার পাল। আমার বাবাও একজন শিক্ষক ছিলেন, বর্তমানে অবসরপ্রাপ্ত, বাবা বাড়িতে আছেন। আর আমার শিক্ষকতা জীবনে আসার অনুপ্রেরণা বলতে গেলে, আর আমার বাবা ঠাকুরদা ওনাদেরকে দেখেই, আর যেহেতু আমি বড় হয়েছি, আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ঠিক ওইভাবে ছিল। আর ওইখান থেকেই আমার ছোটোবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে বড় হয়ে শিক্ষক হওয়ার। তো ঠাকুরের আশীর্বাদ, মা বাবার আশীর্বাদে আর সেই জায়গাতে আসতে পেরেছি। তাহলে আপনি যেটা বললেন, আপনার কথা থেকে বুঝতে পারলাম যে এই যে শিক্ষকতা, যেটা আপনাদের পরিবারে এটা পরম্পরাগত, মোটামুটি। হ্যাঁ, পরম্পরাগত বলতে পারেন। তো স্যার, শিক্ষকতায় যে যোগদান করাটাই হচ্ছে আপনার এই পরম্পরাগত
যোগসূত্রে, হ্যাঁ হ্যাঁ। এটাই। তো স্যার, যেহেতু আপনি সরস্বতী বিদ্যানিকেতন কালাইনের প্রধান উপাচার্য, এবং আমরা জানি এই সরস্বতী বিদ্যানিকেতনের নামে যেগুলো স্কুল আছে সেগুলো বিদ্যাভারতীর আন্ডারে। হুম। এই যে স্কুলগুলো, আমরা অনেকে হয়তো জানি, অনেকে জানি না। বিশেষত আমারও এমন কিছু জানা নেই এই স্কুলের ব্যাকগ্রাউন্ড হিসেবে যদি দেখা যায়, বা বিশেষতটা যদি একটু বলেন। আচ্ছা, তো বিদ্যাভারতী শুরু হয়েছিল 1952 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। ওই জায়গা থেকে শুরু হওয়ার পর আর বর্তমানে ভারতবর্ষের সব জায়গাতেই আর আমাদের বিদ্যালয় আছে। আচ্ছা। ভারতবর্ষে মোট 30,000-এর অধিক বিদ্যালয় আছে। আর আমাদের শিলচরে আমাদের যে প্রান্ত সমিতি আছে, ওই সমিতির নাম দক্ষিণ আসাম প্রান্ত। ওইটা বরাকভ্যালির 3 ডিস্ট্রিক্ট যেমন কাচার, শ্রীভূমি, করিমগঞ্জ এবং ডিমা হাসাও মিলে প্রায় 50টি বিদ্যালয় আমাদের বিদ্যাভারতীর অধীনে পরিচালিত হচ্ছে। তার মধ্যে আমাদের বিদ্যালয়ও একটি বিদ্যালয়। আর বিদ্যাভারতীর লক্ষ্য হলো আমরা সর্বস্তরের জনগণের কাছে পৌঁছাবো। আমাদের একটা লক্ষ্য আছে, সর্বভারতীয় লক্ষ্য। ওইটাতে বলা হয়েছে যে গিরি গুহাবাসী পর্যন্ত আমরা আর শিক্ষার বিস্তার করব। সেই হিসাবে আমরাও, যেহেতু আমাদের কালাই অঞ্চলটাও প্রত্যন্ত অঞ্চল, আমাদের বিদ্যালয়েও যেমন চা জনজাতির লোক আছে, তারপরে কার্বি জনজাতি, মিকির জনজাতি এবং বাঙালি তো আছেই। তো মোটামুটি 4-5টা জনজাতির বিদ্যার্থীরা আমাদের বিদ্যালয়ে আর আসছে। মানে বহুভাষিক একটা সমন্বয় আপনার স্কুলে আছে। হ্যাঁ, আছে আছে। এটা তো আমাদের সব বিদ্যার্থীরাই সমান, আমরা সবাই ভারত মাতার সন্তান। সেই হিসাবেই আমরা আর সকালবেলা ভারত মাতার ওম সরস্বতীর সামনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের দিনচর্যা শুরু হয়। তারপরে একাত্মতা মন্ত্র, একাত্মতা সূত্র, গীতাপাঠ, সরস্বতী বন্দনা দিয়ে দিনের শুভারম্ভ হলো। আর বিদ্যালয় ছুটির পর আর আমার যেটা আছে বন্দে মাতরমের মাধ্যমে আর দিনের সমাপ্তি আমরা করি। তো স্যার, বিদ্যাভারতী স্কুল সরস্বতী বিদ্যানিকেতনে কিন্তু স্যার অন্য স্কুলের তুলনায় ইসলাম ধর্মাবলম্বী যারা, এই ধর্মাবলম্বী ছাত্র কিন্তু খুব কম দেখা যায়, নাই বললেই চলে। এই বিষয়টা যদি বলেন। আমরা তো না বলি না, আচ্ছা। বিদ্যা সবাই সবার জন্য সমান। কিন্তু আমাদের বিদ্যালয়েও বিদ্যার্থীরা ছিল, মুসলিম বিদ্যার্থীরা গতবারও ছিল, এবার নেই। কিন্তু অনেক বিদ্যার্থীরা আমাদের স্কুলে পড়াশোনা করেছে। আর আমাদের বিদ্যাভারতী বিদ্যালয় যেগুলো আছে দক্ষিণেশ্বর প্রান্তের অনেক বিদ্যালয়ের বিদ্যার্থীরা আছে। তো আমরা কাউকে না করি না, আমরা সবাইকে বলি আসার জন্য। এডমিশনও হয়, এডমিশনে তো আমরা না বলতে পারি না, বিদ্যা সবার জন্য সমান। সেই হিসাবে ওনারা যদি আসেন না, ওই ধর্মাবলম্বীর লোকরা, তাহলে তো আমরা মানে জোর করে আনতে পারবো না। আমরা তো সবাইকে বলি আসো, বিদ্যার্থীরাও এডমিশন নেয়, পড়াশোনাও করে, এভাবেই চলছে। বিদ্যাভারতী স্কুলগুলোতে স্যার একটা জিনিস আমার যেটা মানে পরিলক্ষিত হয়, দেখলাম যে অন্য স্কুলে আজকের দিনে স্যার ম্যাডাম বলে সম্বোধন করা হয়, কিন্তু বিদ্যাভারতী স্কুলে দাদামণি দিদিমণি বলা হয়। হ্যাঁ। এই বিষয়টা কেন স্যার, একটু যদি তুলে ধরেন। স্যার ম্যাডাম তো আমরা ছাত্র জীবনেও স্যার ম্যাডাম হ্যাঁ। বলেছি, হাই স্কুলের পর। এর আগে গুরুজি গুরুজিও, দিদিমণি বলতাম। হ্যাঁ, তো আমাদের বিদ্যাভারতীতে দিদিমণি দাদামণি বলা হয়। মানে আমরা বড় ভাই বড় বোন, এটা সম্পর্ক ওদের সঙ্গে। ওরা আমাদের ছোট ভাই ছোট বোন। আর দিদিমণি দাদামণি ডাকটা মানে একটা মানে অন্তরঙ্গতা আছে ওইটাকে, মানে আত্মীয়তা বোধ পাওয়া যায় ওইটাকে। ওই জন্য মানে দাদামণি দিদিমণি, হ্যাঁ, হ্যাঁ, মানে একটা ভ্রাতৃত্ববোধ যাতে জাগে মনে। হ্যাঁ, পুরো জায়গায় পুরো জায়গায় এই হিসাবে এটা। তারপর যেটা হচ্ছে স্যার, বিদ্যাভারতী স্কুলে আজকের দিনেও সংস্কৃতের খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে। সেন্ট্রাল স্কুলেও তদ্রুপ দেওয়া হচ্ছে, কিন্তু বাকি যদি আমি আসামের স্কুলে, আসাম বলছি না, আমি বরাক উপত্যকা যদি বলি, সরকারি স্কুলগুলোতে তেমন সংস্কৃতের গুরুত্ব প্রাধান্যতা নেই বললেই চলে। আমাদের এতদ অঞ্চলে যদি আমি কাঠিগোড়া স্কুল বলি, কাঠিগোড়ায় সরকারি স্কুলে খুব কমই
নাই বললেই চলবে, সংস্কৃতের সাবজেক্টের টিচার আছেন, নাই আমার মনে হয়। আর কথাটি হচ্ছে, আমি যেটা বলতে চাই আপনাকে, যে বিদ্যাভারতী স্কুলে সংস্কৃতের প্রাধান্যতা খুবই দেওয়া হচ্ছে। এটা দেওয়ার ফলে সমাজে কি ধরনের প্রভাব পড়ছে কি না, এই বিষয়ে যদি বলেন। সংস্কৃত আমাদের আধারভূত বিষয় আছে, 5টি আধারভূত বিষয় আছে বিদ্যাভারতীতে, এর মধ্যে সংস্কৃত একটি। তো সংস্কৃত আমাদের বিদ্যালয়ে আর বাধ্যতামূলক বিষয় হিসাবে 3য় শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত আছে। আর কেউ যদি ঐচ্ছিক বিষয় হিসাবে 9, 10 ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়তে যায়, তাহলেও আমরা পড়াতে পারি। আমাদের বিদ্যালয়ে অনেক বিদ্যার্থীরা আর ইলেকটিভ সাবজেক্ট হিসাবে সংস্কৃত নিয়েছে। সংস্কৃত তো আমরা সবাই জানি যে সব ভাষারই মা সংস্কৃত। সেই হিসাবে আমরা আমাদের বিদ্যাভারতী বিদ্যালয়ে এটার আলাদা একটা গুরুত্ব আছে। আর বিদ্যার্থীরা আর সংস্কৃত পড়তেও খুব আগ্রহ প্রকাশ করে। যেমন মনে করেন, আমাদের এতদ অঞ্চলে জন্মাষ্টমীর দিন আমাদের কালাই অঞ্চলেও গীতা শ্লোক প্রতিযোগিতা ইত্যাদি ইত্যাদি অনেক অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানগুলোতেও আর আমাদের বিদ্যার্থীরা অংশগ্রহণ করে এবং পুরস্কারও পায়। মানে স্কুলের একটা পরিবেশ, সকালবেলা যে গীতা পাঠ থেকে শুরু করে একাত্মতা মন্ত্র, একাত্মতা সূত্র, আমার সরস্বতী বন্দনা, সবগুলো কিন্তু আমাদের সংস্কৃত। সেই হিসাবে বিদ্যার্থীরা অটোমেটিক্যালি আর সংস্কৃতের সঙ্গে আর মিশে যায়। আমাদের বিদ্যালয়ের বিদ্যার্থীদের, অন্যান্য বিদ্যালয়ের বিদ্যার্থীদের সংস্কৃত শুনলে অনেক কঠিন বিষয় মনে হয়, কিন্তু আমাদের বিদ্যালয়ের বিদ্যার্থীদের সংস্কৃত বিষয়ে আর কোনো কঠিন যে লাগে এভাবে কোনো মানে মেন কথাটা হচ্ছে চর্চা জিনিসটা, চর্চা চর্চা আছে। থাকার কারণে মানে সহজ সহজ লাগছে, কিন্তু যারা চর্চায় নেই তারা তো কঠিন লাগবে। কঠিন লাগবে, হ্যাঁ। খালি সংস্কৃত দিয়ে নয়, আপনি যদি ম্যাথমেটিক্সই বলুন, আপনি যে জিনিসটা পারবেন আপনার কাছে সোজা লাগবে, সোজা লাগবে, হ্যাঁ। যদি জানা নেই কঠিন লাগবে, সেটাই। তো স্যার, আপনার বিষয়টা কথা জানতে চাই। আমরা সাধারণত যদি আমরা বলি যে একজন ইন্ডিয়ান আর্মির লাইফ, সাধারণত সবাই বলবে, ঠিক আছে, সাধারণ সবাই জানে যে একজন সেনার জীবন কিভাবে কাটে বা চলে। সেই সুবাদে তদ্রুপ যদি দেখা যায়, যদি আমি আপনাকে বলি একজন শিক্ষকের জীবন যদি বলা হয়, তাহলে আপনার কাছে এটার মানে ডেফিনেশন কি থাকবে? একজন শিক্ষকের জীবন বলতে সবসময়ই উনার আর জানার একটা স্পৃহা থাকতে হবে, সঙ্গে পড়াশোনাটা রেগুলার করতে হবে। যদিও আমরা অনেক পড়াশোনা করেছি, কিন্তু সব জিনিস আপডেট হয়। সেই হিসাবে আমরাও আর বিদ্যার্থীদের সঙ্গে সমানতালে নিজেদের পাড়িতে একটু সাথ দেয় খুব প্রয়োজন। আর বর্তমান সমাজে অনেক কঠিন পরিস্থিতি, বর্তমানে টেকনোলজির সময় আমরা যখন বিদ্যার্থী ছিলাম তখন এগুলো ছিল না। সেই হিসাবে আমাদেরকেও ওদের সঙ্গে চলতে হলে আমাদেরকেও সময়ে সময়ে আপডেট হতে হবে। শিক্ষকের জীবনটা একটা সংগ্রাম বলতে পারেন আপনি। মানে সব জিনিসের সব সময় আর আপ টু ডেট থাকা, এটা সব সময় লেগে থাকতে হবে। আমরা যদি একটু পিছিয়ে যাই তাহলে তো পুরো সমাজটাই পিছিয়ে যাবে। বিদ্যার্থীকে যখন আমরা অগ্রাধিকার দেবো, তখন আমাদেরকেও আর ঠিক সেইভাবে প্রস্তুত থাকতে হবে সব জিনিসের মোকাবিলা করার জন্য। আমি যদি ছাত্রদেরকে আপডেট রাখতে চাই, তাহলে সর্বপ্রথম আমি আমার নিজেকে আপডেট রাখতে হবে। ঠিক রাখতেই হবে, কারণ আমার থেকেই ছাত্র গ্রহণ করবে, তার জন্য আমি আমার নিজেকে যখন আপডেট রাখবো, বিদ্যার্থীরা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। ঠিক আছে স্যার। আর আমরা শুরুতেই বলেছিলাম যে আজকের দিনে যে ছাত্র এবং শিক্ষকের যে সম্পর্ক এবং অতীতের যে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এইদিকে এখন যাচ্ছি, এই বিষয় নিয়ে কথা বলবো। মিস্টার দেবাশিস পাল, তো এই জায়গায় আসার আগে আপনি একজন শিক্ষক ছিলেন, ঠিক। আর আপনিও এককালে ছাত্র ছিলেন। সেই যে আপনার যে ছাত্র জীবনে ছাত্র শিক্ষকের মধ্যে যে সম্পর্ক, সুসম্পর্ক ছিল, একটা শ্রদ্ধা মনোভাব ছিল, সেই মনোভাবাপন্ন আজকের দিনে নেই। ঠিক আছে, যেটা আপনি অবগত থাকবেন একজন শিক্ষক হিসাবে। এই হিসাবে আপনার যে ছাত্রকালে যে সম্বন্ধ ছিল, সেই সম্বন্ধটা যদি একটু তুলে ধরেন, তারপর আমরা
আগামী আলোচনা যাচ্ছে? আমরা যখন ছাত্র ছিলাম তখন তো রাস্তায় শিক্ষক মহাশয়কে দেখতে নমস্কার করতাম, পা ছুঁয়ে প্রণাম করতাম, এভাবে ছিল। তো বর্তমান সমাজে আপনি এটা বলেছেন কথা ঠিক, বর্তমান সমাজে অনেকাংশেই এটা কমে গেছে, কিন্তু এর মধ্যে একটু তফাৎ। যেহেতু আপনি বলেছেন আমাদের বিদ্যালয় বিদ্যাভারতীর বিদ্যালয়, সেই হিসাবে আমরা যখন আমার যেটা প্রশ্ন আপনার কাছে থাকছে, যেটা হচ্ছে আমি জানতে চাই আপনার যে ছাত্র জীবন ছিল, হ্যাঁ সেই আপনার ছাত্র জীবনে আপনার শিক্ষকরা এবং আপনার মধ্যে যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা কিভাবে ছিল? সেই সম্পর্কটা গুরু শিষ্যের সম্পর্ক হয়েছিল। ওনাদেরকে আমরা গুরু হিসেবে মানতাম, যথেষ্ট শ্রদ্ধা করতাম। শুধু আমি কেন, পুরো সময়টাই ঠিক আপনারাও ওই সময় ছিলেন। তো আমরা স্যারদেরকেও যথেষ্ট সম্মান করতাম, প্রণাম করতাম, ভালোবাসতাম। ওনারাও আর নিজের ছেলের মতো মেয়ের মতো আমাদেরকে দেখতেন। কোনো সময় মারতেন, তখন মারামারি ছিল, বেত দেওয়া ছিল, তো সেটাও কিন্তু একটা অর্থে খুব ভালো পদক্ষেপ ছিল। মানে যেটা বেতের প্রহার, বেতের প্রহারটা, আচ্ছা, ওইটা কিন্তু একটা খুব ভালো দিক ছিল। এটা মানে ভয় থাকতো, পড়া শিখতে হবে, স্কুলে যেতে হবে ডান্ডার জন্য। তো এটা কিন্তু খুব ভালো ছিল। আর এর মধ্যে একটা আত্মীয়তা ছিল, একদম মানে একদম কাছ থেকে পাওয়া যেত স্যার ম্যাডামকে। তো ওনাদেরকে যথেষ্ট আমরা সম্মান করতাম, ওনারাও আমাদেরকে একদম নিজের ছেলে মেয়ের মতো আর ভালোবাসতেন। এখনও আমাদের স্কুলে আমার অনেক স্যার আছেন, আমরা এখনও যদি পাই তো স্যারকে নমস্কার দিই, পাঁচ প্রণাম করি। ওনারা বলেন কি করছো, কেমন আছো, খবর নেন। এখনো পর্যন্ত মানে সিদ্ধেশ্বর হায়ার স্কুলে কয়েকজন স্যার ম্যাডাম আমার আছেন, ওনারা এখন পর্যন্ত আমার নাম মনে আছে। তো আমার ডাক নাম দেবল, ওনারা এখনো বলেন দেবল ভালো নেই, কি করিস, এভাবে মানে পরিবারের খবর বর্ণনা নেন। মানে এখনো ওনাদের সঙ্গে যে ভালো সম্পর্ক ছিল, ওইটার জন্যই বর্তমান সময়েও আর আমাদের নাম ওনাদের কাছে মনে আছে। স্যার, যেহেতু আপনি বলেছিলেন যে আপনাদের সময়ে যে বেতের প্রথা ছিল, তো সেই প্রথা আইনত প্রক্রিয়ায় উঠানো হয়েছে, হ্যাঁ। আজকের দিনে নেই। এটা উঠানোর ফলে কি প্রভাব পড়ছে ছাত্র জীবনে? মানে ছাত্রের যে আমরা একটা জিনিস দেখতে পাই যে সেই ভয় ভাবটা আজকের দিনে নেই। আর একটা সচেতন মহলে একটা মানে কথা শোনা যায় যে যখন থেকে এই বেত উঠানো হয়েছে, মানে শিক্ষকের হাত থেকে বেত সরিয়ে দেওয়া হয়েছে আইনত প্রক্রিয়ায়, তখন থেকে এই পড়াশোনা লাঠে। এই বিষয়ে কি বলবেন? এটা কতটুকু আপনার ক্ষেত্রে, বা আপনি কি বলবেন আপনার দৃষ্টিতে? ওইটা তো অনেকাংশে কথা সত্যি। বেডটা ওঠার পরে পড়াশোনার মান যেটা আছে, মানটা অনেকটা নিচে চলে গেছে। তো আমার মনে হয় যে বেদ রাখাটা দরকার ছিল, তবে একটা বাধ্যবাধকতা দিয়ে রাখা দরকার ছিল। কিন্তু এখন আইন তো সবার উপরে, আইনকে সবাই মানতে হবে। তো আমরাও ঠিক সেইভাবে চলছে, আইন মেনেই মানে চলছে স্যার, আমরাও। এই বেত উঠানোর ফলে মানে আমি এটা বলছি, এটা প্রভাবটা বা সুফল কুফল যদি বলা হয়। এটাতে সুফল কুফল যদি বলেন তো কুফলটাই একটু বেশি, সুফলটা কম। বইটা অনেক বিদ্যার্থীরা কমে গেছে, ঠিক আছে। আগে তো স্কুলে একটা বই ছিল, বাড়িতেও একটা বই ছিল। বাড়িতেও মা বাবা মারামারি করেন, তো স্কুলে আগে বই ছিল যে স্কুলে পড়া শিখে না যেমনি মারবেন। এখন আর সেই বইটি আর পুরো দমে নেই। ধমকের বই আছে কিন্তু আর ওই যে বেতের এই বইটা নেই। এই বইটা থাকলে আরো মানে মানে খুব ভালো হতো, ছাত্ররা অগ্রসর হতো, অগ্রসর হতো অনেক ভিতরে অনেক। একটা ভয় ভাব থাকতো বই যে আমাকে পড়াশোনা শিখেই যেতে হবে। শিখিয়ে যেতে হবে। তো স্যার, আমরা জানতে পারলাম যে আপনাদের সময়ে যে গুরু শিষ্যের যে সম্পর্ক, কিন্তু এখন যেটা প্রশ্ন হচ্ছে আপনার কাছে, বর্তমান দিনে ছাত্র এবং শিক্ষকের যে সম্পর্ক, এই যে সম্পর্ক যদি তুলনা করা হয় আপনাদের সময়ের দিকে দেখে, কি বলবেন? আজকের দিনে গুরু শিষ্যের সেই সম্পর্ক দেখা যাচ্ছে না, না থাকা সেই সুসম্পর্ক, শ্রদ্ধা মনোভাব বা মমতা ভালোবাসা সেই আগের পর্যায়ে নেই। তো এই যে নেই বা এটা যে কমে যাচ্ছে, এটার কারণটা কি? আর দায়ভার কাকে দিবেন? এখানে একটা সংস্কারেরও ব্যাপার আছে।
এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? গুরু শিষ্যের যে সম্পর্ক ওইটা নেই বললে আর এটাও একটা অন্যায় হবে। আছে, অনেকাংশে কমে গেছে, কিন্তু এখন পর্যন্ত আর ওই সম্পর্কটা আছে। সরকারি স্কুলেই বলেন, বেসরকারি স্কুলেই বলেন, সম্পর্ক কিন্তু আছে, কমেছে। আর আমরা যেহেতু বিদ্যাভারতী, আমার নেই বলার কারণটা হচ্ছে মানে আগের তুলনায় কমেছে। হ্যাঁ, সেই পর্যায়টা আজকের দিনে নেই 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 নেই, এটা নেই। আর আমরা যেহেতু বিদ্যাভারতীর বিদ্যালয়ে আছি, সেই হিসাবে আমাদের বিদ্যার্থীরা আর যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করে। আমরা দেখেন, ওনারা বিদ্যার্থীরা আসার পরে আমাদেরকে দাদামণি নমস্তে, দিদিমণি নমস্তে বলে, আমরা ওদেরকে ঠিকভাবেই নমস্তে বলি। ঠিক আছে? যখন বিদ্যার্থীরা আপনাকে নমস্তে বলবে, আপনি যদি ওকে আবার নমস্তে বলেন, তো ওর প্রতিও আপনার একটা শ্রদ্ধা থাকবে, ও দাদামণি দিদিমণিকে ভালোবাসবে, পরের দিন ও আবার দেবে। ও দাদামণি নমস্তে বললো আর আমরা কিছু বললাম না, হ্যাঁ হ্যাঁ বললাম, তত ওরা আস্তে আস্তে ওদের মন থেকেই তো এটা উঠে যাবে। সেই হিসাবে আমরা ওদেরকে যতটুকু ওরা ওদের সম্মান প্রাপ্য, আমরা ওদেরকে এতটুকু দিতে হবে, তখনই আমরা আর পাওয়ার আশা করতে পারি। আর বিদ্যাভারতী বিদ্যালয়ে এটা অনেক সময়ই আছে। যেমন মনে করেন, গতবার একটা কথা আমি বলছি আপনাকে, গতবার দুর্গাপূজার সময় আর কালাইনেও আমি এসেছিলাম পুজোতে। তো পূজার সময়ও আর বিদ্যার্থীরা মণ্ডপের সময় পেয়ে আর পা চুয়ে প্রণাম করেছে, শুধু আমাকে না, অন্য পেয়েও করে। কিন্তু ওই যে একটা মানে ওদের প্রতি যে আমাদের প্রতি ওদের শ্রদ্ধাভাব, ওদের আমরা যে ভালোবাসে, ওইটা কিন্তু এর মানে একটা নিদর্শন, একটা প্রমাণ। আমরা ওদেরকে যতটুকু পারি আর ওদেরকে আমরাও আর ভালোবাসা প্রদান করি। মানে আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যে বিদ্যাভারতী স্কুলে সেই যে প্রথা আজকের দিনেও অটুট আছে। হ্যাঁ, আমরা যখন ভারতীয় পরম্পরা, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় ঐতিহ্য নিয়েই আমাদের প্রেরণা, ভারতকে কীভাবে পরম বৈভবশালী করা যায়, এই লক্ষ্যেই আমাদের আর বিদ্যাভারতীর কাজ চলে যাচ্ছে। আমাদের তো স্কুল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আর একটা শাখা প্রতিষ্ঠান হিসাবেই আমাদের সব বিদ্যালয়। সেই হিসাবে আমাদের লক্ষ্য সমান, সংঘের যা লক্ষ্য আর বিদ্যাভারতীরও তাই লক্ষ্য। তো ভারতকে কীভাবে পরম বৈভবশালী করা যায়, ওটাই আমাদের মেইন উদ্দেশ্য। বিদ্যার্থীরা যাতে মানসম্মত পড়াশোনা করতে পারে, ভবিষ্যতে যাতে সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, ওটাই। পড়াশোনা সবাই করে, কিন্তু একজন সুনাগরিক, সুসংস্কৃতবান মানুষ যাতে আমরা করতে পারি, ওইটার জন্য আমরা বিদ্যালয়ের দিদিমণি দাদামণিরা মানে অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাহলে স্যার, আপনাদের যে স্কুল কালাইন সত্যি বিদ্যানিকেতন, আর এটা কাঠিগড়া বিধানসভার অন্তর্গত। কাঠিগড়া বিধানসভা যেগুলা অঞ্চল আছে, অনেক কিছু জায়গা আছে এখনো অনেক পিছিয়ে পড়া অঞ্চল রয়েছে, অনেক হাওর অঞ্চলও কাঠিগড়ায় আছে। তো এই দিক দিয়ে যদি দেখা যায়, আর আপনারা স্কুলে যদি কোনো ধরনের মানে কোনো ছাত্র ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড যদি পোর থাকে, তো এই জন্য গরিব পরিবার থেকে যদি কোনো ছাত্র হয় আপনাদের কাছে অ্যাডমিশন নিত, তখন আপনারা কি ধরনের পদক্ষেপ নেন? আমাদের বিদ্যালয়ে বর্তমান যে বিদ্যার্থী সংখ্যা আছে 70%ই আর দরিদ্র সীমারেখার নিচে বিদ্যার্থীরা। যেহেতু গ্রামের বিদ্যালয়, সেই হিসাবে আর গ্রামের লোকদেরকে নিয়েই আমাদের চলা। আর ফিজের ব্যাপারে যদি বলেন আপনি, আমরা এটাকে শুল্ক বলি, শুল্ক। তো অন্য স্কুলে মান্থলি ফিজ, আমরা এটা মাসিক শুল্ক বলা হয়। তো কালাইন অঞ্চলের যতটি বিদ্যালয়ই আছে, সেই হিসাবে আমাদের বিদ্যালয়ে আর শুল্ক সব থেকে কম। আর যদি কোনো এমনও বিদ্যার্থী আছে আমাদের বিদ্যালয়ে যারা একদম মানে লেখাপড়া জানেন না, ওনারা মানে মা বাবা, ওই বিদ্যার্থীরাও আমাদের বিদ্যালয়ে আছে। আমরা একদম মানে মিনিমাম যেটা না নিলে না হয়, ওইটা নিয়ে আমরা ওদেরকে আর ভর্তি করাই। এই কথা একটা প্রশ্ন মনে আসলো যে আমরা দেখতে পাই অনেক স্কুল আছে আজকের দিনে যে স্কুলে মা বাবার শিক্ষাগত যোগ্যতা দেখা হয়, দেখে কিন্তু অ্যাডমিশন নেওয়া হয়। অনেক স্কুল আছে, হাই স্ট্যান্ডার্ড স্কুল যদি বলা হয়, আজকের দিনে অনেক স্কুল আছে মা বাবার শিক্ষাগত যোগ্যতা থেকে অ্যাডমিশন নেওয়া হয়, আছে অনেক। হ্যাঁ, কিন্তু দেখুন, ওই দিক দিয়ে আপনি এটা মা বাবার শিক্ষা নিয়ে বিদ্যার্থীকে বিচার করা যায় না। বিদ্যার্থী
ভিতরে ভগবান প্রদত্ত কিছু গুণ থাকে। আমার মা বাবা পড়াশোনা করতে পেরেছেন না, এটা ওনাদের সময়ের তাগিদে হোক বা পারিবারিক কোনো অসচ্ছলতার কারণেই হোক, ওনারা পড়াশোনা করতে পেরেছেন না। কিন্তু বিদ্যার্থী যে পড়াশোনা ভালো হবে না, ওইটার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু সেই হিসাবে আমাদের বিদ্যালয়ে, আর আমরা যখন অভিভাবক সম্পর্কে যাই বছরে একবার, ওই সময় গেলে আমরা দেখতে পাই আর বিদ্যার্থীর মা বাবারা পড়াশোনার মানে শুধু নামই লিখতে পারেন, এভাবেও আছেন অনেক বিদ্যার্থীর মা বাবা নামও লিখতে পারেন না, কিন্তু বিদ্যার্থীরা আমাদের বিদ্যালয়ে পড়াশোনা করছে, অথচ বিদ্যার্থীরা ফলাফলও ভালো, মানে পড়াশোনার মানও ভালো। আপনি যে কথা বলেছেন যে মা বাবাকে বিচার করে বিদ্যার্থীকে মানে দেওয়া, অনেক স্কুলের ফর্মে দেখা যাচ্ছে যে প্যারেন্টের কোয়ালিফিকেশন ডাইরেক্ট লিখে দিতে হয়, এ ধরনের অনেক স্কুল আছে। না, আমাদের বিদ্যালয়ে এ ধরনের কিছু নেই। আমাদের বিদ্যালয়ে সব নর্মাল, একদম সাধারণ। কয়েক বছর আগে ডলু থেকে একজন বিক্রম করি নামে একজন দাদা আর এসিএস পরীক্ষা পাশ করেছেন। উনি কিন্তু 4 জনজাতির লোক। তো সেই হিসাবে আমরা যদি উনাকে যখন পড়াশোনা করা হয়েছে, যে স্কুলে পড়াশোনা করেছেন, যদি উনাকে মা বাবার পড়াশোনা দেখে উনাকে এডমিশন দেওয়া হতো, তাহলে কিন্তু আজকে উনি আর ওই জায়গায় থাকতে পারতেন না। না না, আজকে আপনিও বলতেন না যে মনোজ কৈরির কথা, সরি বিক্রম কৈরির কথা, হ্যাঁ, হ্যাঁ, আজকে এই জায়গায় এই কথাটাই আসতো না। হ্যাঁ, উনি কিন্তু উদাহরণ। এ ধরনের অনেক উদাহরণ আছে দাদা। সেই হিসাবে মানে মা বাবাকে যাচাই করে বিদ্যার্থীকে যাচাই করা মনে হয় না ঠিক হয়। আজকে দেখেন মা বাবা পড়াশোনা না জানলেও বিদ্যার্থী যখন বাড়িতে পড়াশোনা করে, মা বাবা বলেন জুড়ে পড়ো, শুদ্ধ করে পড়ো। মা বুঝছেন না ও ইংলিশ কি পড়ছে, কিন্তু মা বলছেন তুমি শুদ্ধ করে পড়ো, জুড়ে পড়ো। মা বাবার সবসময় ইচ্ছা থাকে যে ছেলে মেয়ে যাতে বড় হয়। যাচাই না করে বিদ্যার্থীকে যাচাই করাটাই প্রাধান্য দেওয়া বর্তমান সময়ে প্রয়োজন। ভারতীয় আইনে আর বিদ্যার্থীদের শিক্ষাদান বাধ্যতামূলক আইন আছে। সেই হিসাবে আমরা তো আর কোনো বিদ্যার্থীকে আর পড়াশোনা থেকে বঞ্চিত করতে পারি না। তা তো আমাদের আইন তো আছে, আইনের ঊর্ধ্বে তো আমরা কেউ নেই। সেই হিসাবে একজন বিদ্যার্থীর আর পড়ার অধিকার যে জায়গাতে আছে, আমরা ওর মা বাবার আর পড়াশোনার মান নিয়ে কোনো অবস্থা দিয়ে কথা বলতে পারি না। বিদ্যার্থীকে পড়াবো, বিদ্যার্থী নিয়ে আমরা চিন্তাধারা করবো। ঠিক আছে স্যার, আমরা একদম সমাপ্তির পর্যায়ে এসে গেছি। তো আমরা এই মত বিনিময় থেকে জানতে পারলাম আপনার জীবনেরও কিছু না বলা কথা, যেটা আমরা জানি না, জানলাম। আপনাদের বিদ্যাভারতী স্কুলের কথাও কিছু বিশেষতা এই বিষয়ে জানলাম। এবং বর্তমানে যেটা আপনার কাছে আমরা শেষ যেটা জানার থাকবে বা একটা বার্তা, আর যেহেতু আমাদের লক্ষ্য ছিল শিক্ষক দিবস হিসাবে শিক্ষকদের সাথে মত বিনিময় করার, এই সুবাদে আজকে এই জায়গা থেকে আপনি আপনার ছাত্র হোক বা যুব প্রজন্মের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন? শিক্ষক দিবস তো আমরা সবাই পালন করি। শিক্ষক দিবস পালন করার আর মহত্ব আছে। আমরা যে শিক্ষক আর যার জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করছে, উনি কিন্তু আর ভগবান স্বরূপ মহাপুরুষ ছিলেন। আমরা উনার নামাঙ্কিত হিসাবে আর শিক্ষক, কিন্তু উনার যে আদর্শ, উনার যে চিন্তাধারা ছিল, সেই চিন্তাধারাকে আমরা সম্মান জানিয়ে শিক্ষক দিবস পালন করি। আর বিদ্যার্থীদের উদ্দেশ্যে এটাই বলা, দেখেন একটা কথা আছে, প্রথম পাঠশালা নিজ গৃহ, সৃষ্টিকর্তা বিধাতা, মাতাই প্রথম শিক্ষাগুরু, ভবিষ্যৎ নির্মাতা। তো সর্বপ্রথম গুরু কিন্তু শিক্ষাগুরু মা। তো যে বিদ্যার্থী মা বাবাকে শ্রদ্ধা করবে, প্রণাম করবে, ভালোবাসবে, সেই বিদ্যার্থীরা অটোমেটিক্যালি ভালো হবে। ওদেরকে আর আপনি বলতে হবে না যে শিক্ষক দিবসে শিক্ষককে সম্মান করা, শ্রদ্ধা করা। ওদের পারিবারিক শিক্ষা, এটা ওরা পরিবার থেকে শিখে এসেছে। সেই হিসাবে আর সেই দিনের শিক্ষক দিবসকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকেও আমাদের পক্ষ থেকেও আর সশ্রদ্ধ প্রণাম। আর বিদ্যার্থীও যাতে উনাকে অনুসরণ করে উনার জীবনকে আর পাথেয় করে চলতে পারে, ওইটাই ওদের উদ্দেশ্যে বলে। আর শিক্ষক দিবসের মান মর্যাদা যাতে সারা জীবন অটুট থাকে, এটাই আমি ওদের উদ্দেশ্যে বলবো। ঠিক আছে স্যার, আপনার এই মূল্যবান যে মত বিনিময় আমাদের সাথে করলেন, আমরাও উপকৃত এবং আপনাকেও ধন্যবাদ জানাই। এবং যারা এতক্ষণ থেকে আমাদের এই মত বিনিময় দেখছেন,
যারা দর্শক শ্রোতাদেরকেও জানাই অশেষ ধন্যবাদ। আর আমাদের এই পর্ব আজ এখানেই সমাপ্তি টানলাম। নমস্কার। নমস্কার।